এখন দেখো, এই গ্যাসের জন্য আমি যদি বের করি, দেখো এ গ্যাসের জন্য পিভি Z1 nRT। আচ্ছা, 550 মিলিলিটার আয়তনের একটি পাত্রে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে। এইখানে আয়তন, তাপমাত্রা, চাপ, ডাব্লিউ দেওয়া আছে। আচ্ছা, এখানে তুমি জেড এর মানটা বের করতে পারবে না, কারণ তোমার এন এর মান বের করার জন্য ডাব্লিউ ডিভাইড বাই এম, অর্থাৎ তোমার আণবিক ভরটা জানা থাকা লাগবে। এখানে কোথাও আণবিক ভর দেওয়া নাই। তো এখান থেকে জেড এর মানটা বের করা যাবে না। তো আমরা শুধুমাত্র পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ দিয়ে যদি আমরা করি, পি এর মান কত? 350 মিলিমিটার মার্কারি। এখন এটাকে আমি যদি অ্যাটমসফিয়ারে নেই, 760 দ্বারা ভাগ, এগুলো আশা করি জানো। আর 550 মিলিলিটার মানে 0.55 লিটার। আর এন মানে হচ্ছে আমরা ডাব্লিউ ডিভাইড বাই এম, ডাব্লিউ দেওয়া কত? 0.45 গ্রাম ডিভাইড বাই আণবিক ভর। এখন আমি যদি এটিএম লিটারে লিখছি 0.082। টি এর মান 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 303 কেলভিন। এইখানে আছে, এটা যদি M1 হয়, M1 হবে, উম, বিশাল ক্যালকুলেশন আছে, দাঁড়াও, 350, 0.45, 0.082, এটা আসে 44.14 গ্রাম পার মোল। আর বি গ্যাসের জন্য, এখন দেখো বি গ্যাসের জন্য এটা কি হবে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, সেম ভাবেই পিভি ডাব্লিউ ডিভাইড বাই এম আরটি। আর এম সমান কি হবে? উপরে ডাব্লিউ আর টি, এম কে তুমি যদি ওই দিকে নিয়ে যাও, পিভি সেই দিকে ভাগ হয়ে যাবে। এর জন্য ডাব্লিউ কত? 0.325082। এর জন্য 30 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন। পি এর মান হচ্ছে 450 মিলিমিটার, তার মানে 450 ডিভাইড বাই 760। ভি হচ্ছে 425 মিলিলিটার মানে 0.425 লিটার। এটা ক্যালকুলেশন করলে 32.127 গ্রাম পার মোল আসে। ওকে। এখন দেখো, এখন তুমি এটা কিভাবে কম্পেয়ার করবা যে কোনটা আদর্শ আচরণ থেকে বেশি বিচ্যুতি দেখাবে? দেখো, এইটা খুবই মনোযোগ দিয়ে শোনো। যার ভর বেশি, আমরা জানি তার ক্ষেত্রে আকর্ষণ বল বেশি হবে, অর্থাৎ এ এর মানটা বেশি হবে না? হ্যাঁ। আচ্ছা, এখন এ এর মান যার ক্ষেত্রে বেশি হবে, তুমি তার ক্ষেত্রে কিন্তু এটা ইগনোর করতে পারবা না। এই যে এই টার্মটা কি তুমি তার ক্ষেত্রে ইগনোর করতে পারবা? এই যে এটা এ ডিভাইড বাই ভি না। স্কয়ার টার্মটা, এখন এ যত বেশি হবে, এ ডিভাইড বাই ভি স্কয়ারের মান তত বেশি হবে, মানে তুমি এ কে তত ইগনোর করতে পারবা না, মানে থাকবে। এখন এ যদি থাকে, তার মানে ওইটা তত বেশি বাস্তব হবে। এটা কি বুঝছো? হুম। ওকে। এখন আমরা জানি যার ভর বেশি তার আন্তঃনবিক এ এর মান বেশি হয়। তো এ এর মান বেশি হওয়া
মানে কি? মানে এটা তত বেশি বাস্তব আচরণ করে। এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এগুলো মুখস্থ রাখতে চায় না, কিন্তু মুখস্থ রাখতে চাইলে মনে রাখতে পারবে না। ওই তো বললাম যে এ যত বড় হবে, এ ডিভাইড বাই ভি স্কোয়ার কে তুমি ইগনোর করতে পারবা না, ওইটা সমীকরণের মধ্যে থাকবে। তো সমীকরণের মধ্যে থাকা মানেই তো ওইটা বাস্তব গ্যাসের সমীকরণ হয়ে যাওয়া, মানে ওই গ্যাসটা তত বেশি বাস্তব হবে, তত বেশি বাস্তব আচরণ করে। আচ্ছা, বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। তাহলে এখানে কোন গ্যাসটা এই বেশি বাস্তব আচরণ করবে বলো তো? এম অফ এ, অর্থাৎ এ গ্যাসের আণবিক ভর ইজ গ্রেটার দেন এম অফ বি। তাহলে এ গ্যাসটা বেশি বাস্তব আচরণ করবে। বাস্তব আচরণ করা মানে বাস্তব গ্যাসের মতো আচরণ করা, বাট আমাদের প্রশ্নে এটা জানতে চাই নাই। প্রশ্নে জানতে চাইছে কোন গ্যাসের আদর্শ আচরণ হতে বেশি বিচ্যুতি এখানে হবে। এখন যে গ্যাসের তোমার যে গ্যাস যত বেশি বাস্তব, মানে কি ওই গ্যাসের আদর্শ আচরণ থেকে তত বেশি বিচ্যুতি। বিচ্যুতি বি গ্যাসের থেকে বেশি। এটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এই যে বি গ্যাস গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী, মানে এটা বোঝাই যাচ্ছে যে বি গ্যাসটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে। তো এখন এখানে যেহেতু কোনো ধরনের তোমার মোল সংখ্যা যেহেতু বলে দেয় নাই, সেহেতু তুমি এখানে এক মোলই ধরে নিবা আসলে। ওকে, তাহলে এখানে যে এই যে গতিশক্তি বের করতে বলছে 3/2, এক মোলের জন্য কত? 3/2 RT। আর কত? আর তো 8.314। 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। পরিবেশ রসায়নে খুবই সহজ সহজ ম্যাথ আসে, মানে ম্যাথ আসলে সহজ আসবে, আর থিওরি আসলে এই যে এগুলোর মধ্যেই আসবে, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। এরপরে আমরা আরেকটা থিওরি পড়বো, এই যে অ্যাসিড এবং ক্ষার নিয়ে, ওইখান থেকেও সৃজনশীল আসে। এত জুল, এটা তো খুবই ইজি একটা ম্যাথ। বি নাম্বার এখানে কি বলছে দেখো, কোন শর্তে বি গ্যাস এ গ্যাসের ন্যায় আচরণ করবে? আমরা জানি বি কি, এখানে বি হচ্ছে বাস্তব, আর এ কি, এ হচ্ছে আদর্শ। তো এখানে তোমাকে কি জিজ্ঞেস করছে? তোমাকে জিজ্ঞেস করছে যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণের শর্ত। এখন তুমি এখানে লিখবা যে, এখন তুমি লিখবা উদ্দীপকের বি গ্যাসটি একটি বাস্তব গ্যাস, এ গ্যাসটি আদর্শ গ্যাস। তো বাস্তব গ্যাসের আদর্শ আচরণের শর্ত, শর্ত এই কয়টা? দুইটা। কি কি ছিল? একটা ছিল উচ্চ চাপ। তাপমাত্রা আর নিম্ন চাপ। এরপরে লিখবা যে নিচে এগুলো ব্যাখ্যা করা হলো। এখন এরপরে কোন ব্যাখ্যাটা লিখবে? এই যে আমি যে ব্যাখ্যাটা লিখে দিছি, কই গেল এটা?
এই যে হ্যাঁ, এইটা এই পুরো ব্যাখ্যাটাই লিখতে হবে কিন্তু পরীক্ষার খাতায়, এটা মাথায় রাখিও। এই পুরো ব্যাখ্যাটাই লিখতে হবে, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপের। ওকে, এরপরে এই ব্যাখ্যাটা লিখে দিও। আচ্ছা, এরপরে হচ্ছে গ্যাস সিলিন্ডারজাতকরণ। ওকে, গ্যাস সিলিন্ডারজাতকরণ মানে আমরা বাসা বাড়িতে যেগুলো সিলিন্ডার গ্যাস ইউজ করি, ওইখানে বলো তো গ্যাস কি আকারে থাকে? গ্যাস আকারে থাকে, তরল আকারে থাকে, নাকি কঠিন আকারে থাকে এই গ্যাস সিলিন্ডারে? তরল। হ্যাঁ, গ্যাস তরল আকারে থাকে। তো এখন গ্যাস সিলিন্ডার জাত এই করণে আমাদের গ্যাস সূত্রগুলা কিভাবে ইউজ করা হয়, এটা এখানে আছে। তো আমাদের এই যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র প্রয়োগ করে গ্যাস সিলিন্ডার জাতকরণ করা যায়। এখানে বয়েল এবং চার্লসের সূত্র প্রয়োগ করা হয়। এখন একটা জিনিস খেয়াল করো, মানে এটা মানে বেসিক নলেজ আর কি। তোমার গ্যাস অণুগুলা, তো আমাদের গ্যাস অণুর সাধারণ বৈশিষ্ট্য কি, তারা ছোটাছুটি করবে বা তাদের মধ্যে, আমরা তো জানি যে কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকে, তারপরে তরল, তারপরে হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি। এখন তুমি যদি এইগুলাকে গ্যাস থেকে তরলে নিয়ে আসতে চাও, মানে কি করতে হবে, আন্তঃআণবিক দূরত্ব কমাইতে হবে যাতে তারা নিজেদের মধ্যে একটা যে তোমার মানে নিজের অণুগুলোর মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল প্রয়োগ করে তারা নিজেদের তত বেশি কাছাকাছি আসতে পারে। তো আন্তঃআণবিক দূরত্ব যত কমবে তারা তত বেশি ঘনীভূত হবে এবং তারা ধীরে ধীরে তরলে পরিণত হবে। এটা কি বুঝছো? হ্যাঁ। যে গ্যাস থেকে তরলে নিয়ে আসতে হলে তাদের আন্তঃআণবিক দূরত্ব কমাইতে হবে, আন্তঃআণবিক আকর্ষণ বাড়াইতে হবে যাতে তারা নিজেদের মধ্যে দূরত্ব কমায় ঘনীভূত হইতে পারে এবং সেখান থেকে গ্যাস থেকে তরলে পরিণত হইতে পারে। এইটাই তো। ওকে, তো এখন তোমার আন্তঃআণবিক দূরত্ব কমানোর জন্য বা আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়ানোর জন্য এখানে কি কি করা যাইতে পারে? এখন দেখো এই যে আন্তঃআণবিক, আগে লিখি, বৃদ্ধি করে গ্যাসকে তরলে পরিণত করা যায়। এজন্য আন্তঃআণবিক দূরত্ব কমাইতে হবে। এখন আন্তঃআণবিক দূরত্ব কোন ক্ষেত্রে কমবে? যদি গ্যাসের আয়তন অনেক এই যে কমে যায়, না গ্যাসের আয়তন যদি অনেক এই যে কমে যায় তাহলে তো তাদের নিজেদের মধ্যে ডিস্টেন্সটা কমে আসবে। এটা কি বুঝছো? হুম, বুঝছি। তো আয়তন এই কমানোর জন্য আমরা যে তিনটা সূত্র পড়ছিলাম ওইখানে কি কি ওয়ে আছে বলো তো আয়তন কমানোর জন্য, মানে বয়েলস এবং চার্লসের সূত্রে কি করলে আয়তন কমবে? চাপ বাড়ালে আয়তন কমবে। হ্যাঁ, চাপ যদি বৃদ্ধি করি। হ্যাঁ, চাপ বৃদ্ধি করলে আয়তন কমবে। আর আর তাপমাত্রা যদি কমাই তাহলে তো হয়। হ্যাঁ, তাহলে চাপ বৃদ্ধি এবং তাপমাত্রা হ্রাস।
তোমরা চাপ বৃদ্ধি করলাম কোন সূত্র অনুযায়ী? বয়েলের সূত্র অনুযায়ী। আর তাপমাত্রা হ্রাস করলাম চার্লসের সূত্র অনুযায়ী। ওকে। আর এগুলো মুখস্থ রাখবা, এই যে এখানে যে ছকটা দেওয়া আছে এদের পূর্ণরূপ সহ অবশ্যই মুখস্থ রাখতে হবে। এলপিজি, এলএনজি, তারপর সিএনজি, এর যেগুলো উপাদান এগুলো কিন্তু এমসিকিউতে আসে। ওকে। আর এই যে এইটার এইটার অত বেশি দরকার নাই, এই যে তরলীকরণের এই ছকটা। তবে এই যে গ্যাসের নামগুলা, উপাদান এবং ব্যবহার, এই তিনটাই খুবই ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ওকে। এরপরে আচ্ছা, এরপরে একটা জিনিস আমাদের শেখা লাগবে যে এইখানে তো যেটা বললাম যে তুমি যদি শুধুমাত্র চাপ প্রয়োগ করো, চাপ প্রয়োগ করলে কিন্তু এই গ্যাসগুলোকে তরলীকরণ করা যায় না। এখানে তোমাকে দুইটা সূত্রই যৌথভাবে প্রয়োগ করতে হবে। মানে তুমি চাপ যদি বাড়াও, চাপ বাড়ানোর সাথে সাথে তাপমাত্রা টা হ্রাস করতে হবে। সো তুমি যদি দুইটাই একসাথে করো, এই ক্ষেত্রে তোমার চার্লসের সূত্র অনুযায়ী তুমি যদি তাপমাত্রা কমাও, তাহলে কি হবে? আয়তনটাও কমে যাবে। এবং তোমার হচ্ছে যে এবং তুমি চাপও যদি বাড়াও বয়লের সূত্র অনুযায়ী, সেই ক্ষেত্রে আয়তনটা কমে যাবে। ফলে যৌথভাবে প্রয়োগ করলে তোমার আয়তনটা একটা উল্লেখযোগ্য পরিমাণে বা যথেষ্ট পরিমাণে কমে যায়। ফলে গ্যাসের অণুগুলো তাদের নিকটবর্তী হওয়া শুরু করে এবং তাদের মধ্যে আ- আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা, এটা অনেক বেশি বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়? গ্যাসটা তখন এই যে তখন তরলীভূত হয়। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এটা তুমি ব্যাখ্যাটা লিখে রাখবা, এটা আমি আর লিখে দিলাম না, এটা তুমি ব্যাখ্যাটা লিখে রাখবা অবশ্যই। এখন দেখো, এখন এই যে তুমি তো এখানে তাপমাত্রা হ্রাস করতে হবে, বাট এখানে এক একটা গ্যাসের জন্য তাপমাত্রা এক এক পরিমাণে এখানে হ্রাস করতে হয়। তো এখন কি পরিমাণে হ্রাস করবা, এটার একটা নির্দিষ্ট ইয়ে আছে। আচ্ছা দাঁড়া, আমি একটা কাজ করি, এটা এই টপিকটার মানে ব্যাখ্যা সবচেয়ে ভালো হচ্ছে লিঙ্কন স্যারের বইয়ে, বুঝছো? তো মানে আমাদের এইচএসসি তে হাজারি স্যারের বই ফলো করা হয়, তবে অনেক জিনিসের ব্যাখ্যা লিঙ্কন স্যারের বইয়ে সবচেয়ে ভালোভাবে দেওয়া। তো তোমার লিঙ্কন স্যারের বই নেওয়া লাগবে না, যা যা লাগে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। আর তোমার কাছে কি হাজারি স্যার ছাড়া অন্য কোনো রাইটারের বই আছে? শুধু ফার্স্ট পেপারটা আছে। ইয়ে, কার? কার ফার্স্ট পেপার আছে? এই যে গুহ স্যারের নাকি সঞ্জিত ইয়ে কুমার? স্যার, গুহ স্যারের আছে। আচ্ছা, এই যে গুহ স্যারেরটা অত বেশি পড়া লাগবে না তোমার। এই যে বলি, রসায়নে ভালো করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে হাজারি স্যারের বইয়ের যেগুলো এমসিকিউ আছে একটাও বাদ রাখা যাবে না, তুমি মুখস্থ করে ফেলতে হবে। প্লাস টেস্ট পেপারের যেগুলো রিসেন্ট বোর্ডের এমসিকিউ এগুলো সহ। ওকে, দেখো আমি যেগুলা আহ, বললাম এগুলো এখানে দেওয়া আছে। এখন দেখো, এখন এখানে আহ, এই যে বলছে যে কোন গ্যাসকে কি পরিমাণে শীতল করতে হবে বা কোন গ্যাসের জন্য টেম্পারেচার কি পরিমাণে হ্রাস করতে হবে, এর একটা নির্দিষ্ট মান আছে। এই যে ন্যূনতম মানটাকে, ওই তাপমাত্রাকে ওই গ্যাসের জন্য সন্ধি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। এটা সংজ্ঞাটা মুখস্থ রাখবো। মানে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে যে সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনো গ্যাসকে
চাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয়, সে নির্দিষ্ট তাপমাত্রাকে ওই গ্যাসের জন্য সন্ধি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলে। মানে ধরো যে তুমি অক্সিজেন তুমি অক্সিজেন গ্যাসকে তরলে পরিণত করবা। এখন তুমি ধরো যে টেম্পারেচার তুমি কমাইতেই আছো, তো তোমার টেম্পারেচার তুমি যদি কমাইতে থাকো এবং টেম্পারেচার কমানোর পাশাপাশি এই যে কি করতে হবে, চাপটা বৃদ্ধি করতে হবে না, তুমি যদি এটাকে তরলীকরণ করতে চাও। হ্যাঁ, তো ধরো তোমার এইটা, আমি মানে একটা অ্যাপ্রক্সিমেট একটা মান ধরে নিলাম, এটা হচ্ছে 50 - 50 ডিগ্রি সেলসিয়াস। এখন এটা মাইনাসও হইতে পারে প্লাসও হইতে পারে, এটা আসলে এক এক গ্যাসের ক্ষেত্রে এক এক রকম। ধরো টেম্পারেচার কমাইতে কমাইতে -50 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাওয়া হলো, এটা একটা অ্যাপ্রক্সিমেট একটা মান, এটা আমি আসলে জানি না এটা কত, ধরে নিলাম। এখন এই যে -50 ডিগ্রি সেলসিয়াসের উপরে, মানে তোমার মাইনাস ধরো 40 ডিগ্রি সেলসিয়াস, -40 ডিগ্রি সেলসিয়াস তো -50 থেকে বড় না? বড় তো। তো -40-তে কিন্তু সে তরলীভূত হবে না, তাপমাত্রা আরো কমাইতে হবে। এখন কমাইতে কমাইতে যে তাপমাত্রায় এসে তরলীকরণ হবে, ওই তাপমাত্রাটা হচ্ছে তার জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার বা সন্ধি তাপমাত্রা, বুঝছো? 50-এর নিচে তুমি যদি আরো নিয়ে যাও, -55, -60, সেক্ষেত্রে তো হবেই। বাট যেটা সর্বনিম্ন, যে ওই তাপমাত্রায় আসলে তরলীকরণ হচ্ছে, এর নিচে নিয়ে গেলে আরো হবে, সমস্যা নেই। ওই তাপমাত্রাটাকে বলা হয় ওই টেম্পারেচারের জন্য সন্ধি তাপমাত্রা, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখন দেখো এই যে এখানে সংজ্ঞায় যেটা বলছে যে যে তাপমাত্রায়, ওই তাপমাত্রায় তো হবে, বা তার নিম্নের যে কোনো তাপমাত্রায়, মানে ওই টেম্পারেচারের নিচে নিয়ে গেলে তো আরো হবে, সমস্যা নেই। বাট যে টেম্পারেচারে আসলে মাত্র তরলীকরণ হচ্ছে, ওই টেম্পারেচারটাকে বলা হয় এর জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার। ওকে। আর এর আগে আমি যেগুলা বলছিলাম এইগুলা এখানে দেয়া আছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এগুলা ভালোভাবে এগুলো পড়ে নিও। এগুলো পড়ে নিও বলতে এটা আমি তোমার দিলাম যে নোট করার সুবিধার জন্য, এগুলা নোটের মধ্যে লিখে রাখ। ওকে। আর একটা জিনিস এইখানে, কোনো গ্যাসীয় পদার্থ, এই যে এখন যেটা লিখতেছি এটা, এটা যে কেমনে হয় বা এটা একটা উইয়ার্ড একটা জিনিস। হ্যাঁ, এটা গ্যাস আর বাষ্প, আমরা তো এতদিন শিখে আসছি যে গ্যাস আর বাষ্প একই জিনিস। বাট এইখানে একটা জিনিস আছে, এটা আছে তোমার সংকট তাপমাত্রা, কোনো গ্যাসীয় পদার্থ যদি সংকট তাপমাত্রার উপরে থাকে, এটা মুখস্থ রাখবে, এটা কিন্তু এমসিকিউতে আসে। সংকট তাপমাত্রার উপরে থাকলে তাকে গ্যাস বলে। আর সংকট তাপমাত্রার নিচে থাকলে তাকে বাষ্প বলে। ওকে, এটা মুখস্থ রাখবে, সংকট তাপমাত্রার নিচে থাকলে বাষ্প বলে, সংকট তাপমাত্রার উপরে থাকলে তাকে কি বলে, গ্যাস বলে। আচ্ছা, এখন একটা জিনিস বলো, যে বাষ্প আমাদের সংকট তাপমাত্রার নিচে, তো ওই তাপমাত্রায় তো তাকে তরলীকরণ তো করা যাবে না, এটা কি বুঝছো? মানে সংকট তাপমাত্রায় তো তরলীকরণ হয়, আবার সংকট তাপমাত্রার নিচে দেখো যে কোনো তাপমাত্রায় কিন্তু তরলীকরণ হয়। তো বাষ্পের অবস্থান কোথায় গেলে, সংকট তাপমাত্রার নিচে না? হ্যাঁ। তো এখন, এখন বাষ্পকে আমি যদি তরলীকরণ করতে চাই, তাহলে কি আমার টেম্পারেচার চেঞ্জ করার দরকার আছে? না।
দরকার নাই, তাহলে আমার শুধুমাত্র কি চেঞ্জ করলে এটা তরলে হয়ে যাবে, মানে তরলীকরণ হবে, শুধুমাত্র চাপ চেঞ্জ করলে। এটাকে বুঝছো? হুম। ওকে, তাহলে এখন তোমার মনে হইতে পারে যে সংকট তাপমাত্রা নিচে আসলে তো সেটা তরল হয়ে যায়, আমরা সেটাকে বাষ্প আবার কেন বলতেছি না, এটা তখন পর্যন্ত তরল নাও হইতে পারে, কারণ তুমি টেম্পারেচার কমাইতে কমাইতে ধরো তার সংকট তাপমাত্রা নিচে নিয়ে আসছো বা সংকট তাপমাত্রায় নিয়ে আসছো, বাট তখন পর্যন্ত পর্যাপ্ত চাপটা আসে নাই, তখন কিন্তু সে ওই তরলে পরিণত হবে না। মানে তোমার টেম্পারেচার ধরো সংকট তাপমাত্রায় আছে, বাট চাপ যতটুকু লাগে তুমি ততটুকু দাও নাই, তো তাহলে কিন্তু সে তরলে পরিণত হবে না। তো এখন তোমার তাপমাত্রা সংকট তাপমাত্রায় আছে, ঠিক আছে, বাট চাপটা যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, ওই অবস্থায় পদার্থের যে অবস্থা তোমাকে উম, সেটা কি হবে, সেটা হবে বাষ্প। এটাকে বুঝছো? হ্যাঁ। এখন এই যে ওই তো বললাম যে কনফিউশন লাগতে পারে যে সংকট তাপমাত্রা নিচে নিয়ে গেলে তো এই তরলই হবে না, তরল হবে না যদি চাপটা পর্যাপ্ত পরিমাণে না থাকে। তোমার তাপমাত্রা ঠিক থাকলেও চাপ ঠিক না থাকলে তরল না হইতে পারে। তো ওই মোমেন্টে তোমার পদার্থের যে অবস্থা আমরা সেটাকে বলবো বাষ্প। এখন ওই যে বাষ্প থেকে আমি যে তরলে নিয়ে যেতে চাই, আমার আর টেম্পারেচার চেঞ্জ করা লাগতেছে না, কারণ আমার টেম্পারেচার অলরেডি সংকট তাপমাত্রায় চলে আসছে। করার জন্য তাপমাত্রার পরিবর্তন করার প্রয়োজন নেই, শুধুমাত্র চাপ প্রয়োগে। এগুলা এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট কিন্তু। বাষ্পকে তরলে পরিণত করা যায়, এবং তুমি এগুলা মানে এইসব টপিকে তো হাজারি স্যারের বই অবশ্যই রিডিং পড়বা, বাট মানে হাজারি স্যারের বই পড়ে এগুলা আমার কাছে অনেক উল্টাপাল্টা লাগে আর কি। এগুলো বুঝছো তো? হ্যাঁ, বুঝছি। মুখস্থ তো রাখবা, কিন্তু তার আগে বুঝতে হবে, এগুলো তো সব কিছু বুঝলাম। আর আর গ্যাসকে কি শুধুমাত্র চাপ প্রয়োগে তরলে পরিণত করা যাবে? না। গ্যাসকে কিন্তু শুধুমাত্র চাপ প্রয়োগে তরলে পরিণত করা যাবে না। কারণ গ্যাস হচ্ছে সংকট তাপমাত্রার উপরে, তো শুধুমাত্র চাপ প্রয়োগ করলেই হবে না, তাপমাত্রাও কমাইতে হবে গ্যাসের ক্ষেত্রে। তরলীকরণ করা যায় না। ওকে, আচ্ছা, একটা জিনিস তুমি বলো যে এখন বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকম, এখন এই যে সংকট তাপমাত্রা বা চাপ, তো এখন কোন ধরনের গ্যাসগুলোর ক্ষেত্রে সংকট তাপমাত্রা বেশি হবে? মানে ধরো একটা ভারী গ্যাস আর একটা হালকা গ্যাস, তো কার ক্ষেত্রে সংকট তাপমাত্রা বেশি হইতে পারে, বা কার জন্য চাপের মানটা বেশি প্রয়োগ করা লাগবে, বলো। ভারী গ্যাসের জন্য। হুম। ভারী গ্যাসের জন্য? হ্যাঁ, ভারী গ্যাসের জন্য বেশি হবে, কারণ আমাদের সংকট তাপমাত্রা ম্যাক্সিমামই তোমার ইয়া হয়, মানে তাপমাত্রা ধীরে ধীরে কমানো লাগে, হ্যাঁ, তাপমাত্রা ধীরে ধীরে কমাইলে। আচ্ছা, তুমি এটা কোন সেন্সে
এই যে বললা, বলো তো যে সংকট তাপমাত্রা ভারী গ্যাসের জন্য বেশি হবে। বলো দেখি। তুমি কি এটা বুঝে বলছো না এমনি বললা যে তো এই যে ভারী গ্যাসের জন্য এটা বেশি হবে? আমি তো বুঝছি, কিন্তু কিভাবে তোমাকে বলবো? হ্যাঁ, এখন দেখো, এইটা থিওরি হচ্ছে যে সংকট তাপমাত্রা মানে কি, মানে তোমার তাপমাত্রা ধীরে ধীরে কমানো লাগে না। তো তাপমাত্রা তুমি যে ধীরে ধীরে কমাও, তো এখন ভারী গ্যাসের জন্য সংকট তাপমাত্রা বেশি মানে কি, তোমার খুব বেশিটা কমানো লাগতেছে না, অল্প কমাইলেই হয়ে যাচ্ছে। এটা কি বুঝছো যে ভারী গ্যাসের জন্য বেশি কমানো লাগতেছে না, সংকট তাপমাত্রা মান যেহেতু বেশি। হ্যাঁ, বুঝছি। এখন ভারী গ্যাসের জন্য কেন তাপমাত্রা খুব একটা কমানো লাগে না, কারণ আমরা তো জানি ভারী গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি। এখন দেখো, আমাদের তরলীকরণের শর্তই কি ছিল? তরলীকরণের শর্তই তো ছিল আন্তঃআণবিক আকর্ষণ বাড়াইতে হবে। আন্তঃআণবিক আকর্ষণ যদি আমরা বাড়াই, বাট ভারী গ্যাসের জন্য তো আগে থেকেই আন্তঃআণবিক যে আকর্ষণটা, এটা তো বেশি। এজন্য এদেরকে সহজে তরলীকরণ করা যায়। এগুলো কি এই যে বুঝছো যেগুলো লিখলাম? হ্যাঁ, আচ্ছা, যেহেতু তাপমাত্রা খুব একটা কমানোর দরকার নাই, তাহলে তোমার এখানে কি হয়, এই যে আন্ত সরি সংকট তাপমাত্রা কিন্তু এই যে ধনাত্মকের ঘরেই থাকে, ওইটা এই কমাইতে কমাইতে ঋণাত্মকের ঘরে নিয়ে আসা লাগে না, ফলে এদের সংকট তাপমাত্রা বেশি হয়। আর দেখো সংকট চাপ কি, যে সংকট চাপ হবে মানে তুমি চাপ প্রয়োগ করতে করতে যে যে পরিমাণ চাপে গিয়ে এটা তরলীকরণ হয়ে যাবে। আচ্ছা একটু দাঁড়াও। হ্যালো, আম্মু এই 5 মিনিট পর ফোন দিয়ে দাঁড়াও। এখন দাঁড়াও, আমি একটা ছক একটা নিয়ে আসি। মানে সংকট তাপমাত্রা যদি বুঝো তাহলে সংকট চাপ বুঝার কথা, মানে যে চাপ প্রয়োগ করলে তোমার ওইটা সহজে মানে মানে যে চাপে গিয়ে তরলীকরণ হবে। আচ্ছা একটা জিনিস বলো, যে ভারী গ্যাসের জন্য সংকট চাপ বেশি হবে নাকি কম হবে? বলো, তাড়াতাড়ি কম বলো। হবে। কেন কম হবে কেন? তাহলে বেশি হবে। এই এই ভারী গ্যাসের জন্য? হ্যাঁ, হ্যাঁ, তোমার ভারী তুমি গ্যাসের বলো। জন্য আচ্ছা দাঁড়াও, আমি একটা ছক নিয়ে আসি। আহা, কইতে এমনিতে সময় নাই।
এই ছকটা একটু দেখে রাখবা। এটা যদিও এখন দেখো, এইখানে হচ্ছে এক একটা জন্য সন্ধিচাপ আসলে এক এক রকম। আর তোমার এই যে ভারী গ্যাসগুলাকে এই যে যে তরলীকরণ এই করা কিন্তু অনেক বেশি টাফ। মানে তোমার এমনিতেই তো আকর্ষণ বল বেশি থাকে, ঠিক আছে, বাট এদের অণুগুলো অনেক বেশি বড় হয় তো, এই জন্য এদেরকে বেশি পরিমাণে চাপ প্রয়োগ করা লাগে আর কি। তো এখন এখন এটা গ্যাসের আরো অনেক ধরনের প্রকৃতি আছে, এদের উপর নির্ভরশীল। তুমি চারটা একটু দেখে রাখবা। এখন এখানে তোমার হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এগুলোর জন্য একটু ইম্পর্টেন্ট আর কি, এগুলো এমসিকিউতে আসতে পারে। ওকে, আরেকটা জিনিস, এই যে তুমি যদি এই যে যেটা সন্ধি তাপমাত্রা, সন্ধি তাপমাত্রায় ধরো তোমার আসে নাই, মানে তুমি অনেক বেশি চাপ প্রয়োগ এই যে করতেছো, বাট তোমার টেম্পারেচার তখন পর্যন্ত সন্ধি তাপমাত্রায় আসে নাই, তাহলে তুমি যদি যতই চাপ প্রয়োগ করো না কেন, ওই ওই গ্যাস কি তরলে পরিণত হবে? না। তার মানে এই যে সন্ধি তাপমাত্রার উপরে গ্যাস কিন্তু তরলীভূত হয় না, এগুলা কি বুঝছো? বুঝছি। না না, তাহলে ওইটা তো আমার। হুম। আরে এটা আমার। আচ্ছা, আর এইখানে কি আর কিছু বলার মতো আছে? এখন দেখো এখানে একটা ওই- ওই জিনিস আছে তোমার, এগুলো কিন্তু পরীক্ষালব্ধ মান, হ্যাঁ। এই যে কার্বন ডাই অক্সাইডে দেখো সন্ধি তাপমাত্রাটা খেয়াল করো, 31.1 ডিগ্রি সেলসিয়াস। তো একটা জিনিস তুমি খেয়াল করো, এটার সন্ধি তাপমাত্রা কিন্তু অনেক উপরে, মানে +31, মানে কিন্তু অনেক বড় একটা মান। তো এই জন্য এর জন্য চাপের মানটা কম লাগা উচিত, কারণ এটা তোমার আন্তঃআণবিক আকর্ষণ বল আছে ভারী অণুর জন্য, বাট টেম্পারেচার অনেক বেশি থাকার কারণে তাদের মধ্যবর্তী যে অণুগুলোর গতিশক্তি অনেক বেড়ে যায়, ফলে বেশি চাপ প্রয়োগ করা লাগে। এটা কি বুঝছো? এটা বুঝছো? আর সময়ও নাই মনে হয়। বুঝছি। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক, এগুলা তুমি অবশ্যই ভালোভাবে রিভিশন দিয়ে রাখিও, আর আজকে রাতে তখন প্রশ্ন দিয়ে দেবো, এক্সাম দিও। এই আজকে এখানে থাক। আচ্ছা।